গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা পিচ্ছি মেয়ের সঙ্গে মশকরা করছে একজন সুদর্শন যুবক। এই পিচ্ছি, আমাকে একটু দিবা তোমার ওই চকলেট? না, আমি আপনাকে আমার চকলেট দেব না, এটা আমার আপু কিনে দিয়েছে, আপনাকে কেন দেব? হ্যাঁ কেন, আমাকে একটু দিলে কি হবে? দাও না একটু চকলেটটা। না, দেব না। তে ছাদে কাপড় নিতে এসেছিল, তখন এসে শুনতে পায় তাদের দুজনের এমন কথাবার্তা। ছাদে এমন গভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে তে ছাদের ওপর পাশে তাকিয়ে দেখতে পায় তার 5 বছরের বোন জাফিন একটা লোকের সঙ্গে চকলেট নিয়ে তর্ক করছে। লোকটির উল্টো পাশে ছিল তে। তখন তে তাড়াতাড়ি করে তাদের কাছে যায় আর গিয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার কলেজের নতুন প্রফেসর জিয়ন জাংকুক। তে তাদের বাসায় জাংকুককে দেখে বেশ অবাক হলো। তারপর নিজেকে সামলিয়ে তার বোন জাফরিনকে বলল, এই জাফরিন, তুই এখানে কি করিস? হ্যাঁ, বাবা তোকে খুঁজছে, যা তাড়াতাড়ি বাসায় যা। বাবার কথা শোনা মাত্রই জাফরিন বয়ে এক দূরে নিচে চলে যায়। জাংকুক এমন মিষ্টি কণ্ঠস্বর শুনে একবার পেছনে তাকালো। মেয়েটির মুখের গরম দেখে বুঝতে পারলো মেয়েটি মনে হয় জাফরিনের বড় বোন। জাংকুক এবার গলা খাঁকড়িয়ে বলে উঠল, ইয়া মানে বাচ্চা মানুষ তো, তাই ওকে একটু খেপাচ্ছিলাম, মেয়েটা অনেক কিউট। ইটস ওকে, আসলে ও একটু এরকমই, অল্পতেই খেপে যায়। তের কথা শুনে জাংকুক একটু মৃদু হেসে নিচে চলে যায়। তারপর তে ছাদ থেকে কাপড় নিতে শুরু করে। এটা হলো আমাদের গল্পের নায়িকা তে, অনার্স 3rd ইয়ারে পড়ে সে। তারা 2 বোন। তের বাবা হলো নামজুন, তে এখানকার বাড়িওয়ালা। মেয়ে হিসেবে তে যতটা শান্তশিষ্ট এবং ভদ্র, তার বোন জাফরিন তার চেয়ে পুরো উল্টো। 5 বছর আগে তের মা মারা যান, তবে তারা 2 বোনই বাবার চোখের মণি। নামজুন সাহেব কখনোই তাদের মায়ের অভাব বুঝতে দেয়নি। অন্যদিকে আমাদের গল্পের নায়ক হলো জাংকুক। জাংকুক তের বাসায় নতুন ভাড়া নিয়ে এসেছে। জাংকুকের পরিবারে কেবল তার মা আছে, আর কেউ নেই। জাংকুকের বাবা ছিল একজন মিলিটারি। সে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে শহীদ হন। তখন জাংকুক তার মাকে নিয়ে তেদের শহরে মানে সিলেটে চলে আসে, কারণ জিন তার স্বামীর জন্য অনেকটা ভেঙে পড়েছিল। তারপর জাংকুক সিলেটের নামকরা কলেজে নিয়োগ হয়, আর তে সেই কলেজে অনার্সে পড়ে। জাংকুক তেকে দেখে চিনতে পারে, কিন্তু তের সামনে সেটা প্রকাশ করে না। তবে সে নিজেও তেকে এখানে দেখে বেশ অবাক হয়। জাংকুক তার ফ্ল্যাটে ঢুকতেই তার মা জিন বলে, কি রে জাংকুক, তুই না ছাদে গিয়েছিলি, তাহলে তো তাড়াতাড়ি চলে আসলি যে? জানো মা, আজকে বাড়িওয়ালার ছোট মেয়েটার সঙ্গে দেখা হয়েছে আমার। মেয়েটা অনেক চঞ্চল, আর বাড়িওয়ালার মনে হয় একটা বড় মেয়েও আছে। হ্যাঁ, তেমা অনেক ভালো, কিন্তু একটু চুপচাপ স্বভাবের, কিন্তু অনেক মিশুক। আর জানিস, মেয়েটা না অনেক মায়াবতী। আহা মা, তুমি তো দেখি এখানে এসেই অনেকের সঙ্গে বাপ জমিয়ে নিয়েছো। কি আর করবো বলতো, বাসায় তো আর সেরকম কোনো কাজ নেই, আর তুই তো সারাদিন তোর কলেজে থাকিস, তাই মাঝে মাঝে ওই বাড়িওয়ালার মেয়ের সঙ্গে একটু গল্প করি। আর জানো মা, ওনার বড় মেয়েটা আমার কলেজেই পড়ে, অনেকবার দেখেছি ওকে এবং ক্লাসও নিয়েছি অনেকবার। ও মা, তাই নাকি? তাহলে তো ভালো। আচ্ছা জাংকুক, মেয়েটা ছাত্রী হিসেবে কেমন রে? বেশ ভালো, জানো মা, মেয়েটা সব সময় ডিপার্টমেন্টে ফার্স্ট হয়। বলতেই হবে, মেয়েটা যেমন গুণবতী তেমন পড়াশোনায় ভালো। জানিস, ওদের মা মারা গিয়েছে 5 বছর আগে, কিন্তু ওদের বাবা ওদের কথা চিন্তা করে এখনো কোনো বিয়ে করেনি। জাংকুক অনেক গভীরভাবে তার মায়ের কথা শুনতে লাগলো, যেটা জিনও গভীরভাবে লক্ষ্য করলো। অন্যদিকে জাফরিন ঘরে গিয়ে দেখতে পেল তার বাবা নামজুন সোফায় বসে পেপার পড়ছে। তখন নামজুন জাফরিনকে দেখে আদরি কণ্ঠে বলে, জাফরিন মা, তুমি কই ছিলে এতক্ষণ? পাপা, আমি না ছাদে ছিলাম। আচ্ছা, আমি তোমার জন্য গরম গরম জিলাপি নিয়ে এসেছি মা, যাও, টেবিলে রাখা আছে। জিলাপির কথা শোনা মাত্রই জাফরিনের জিভের যেন জল এসে পড়ে। আশেপাশে কোথাও থেকে না দেখতে পেয়ে নামজুন সাহেব জাফরিনকে বলল, জাফরিন মা, তেমা কই? ওকে দেখতে পাচ্ছি না যে। পাপা, আপু তো ছাদে কাপড় তুলতে গিয়েছে। পাপা, আমি গিয়ে জিলাপি খাই। আচ্ছা, তোমার আপুর জন্য একটু রেখে দিও জিলাপি। আচ্ছা পাপা। তারপর জাফরিন খুশি মনে জিলাপি খেতে চলে যায়। একটু পড়তে তার কাপড় নিয়ে ফ্ল্যাটে আসে। তাকে দেখা মাত্রই নামজুন বলল, তেমা, তোমার হাতে এত কাপড় কেন? আসলে বাবা, অনেক দিনের বেশ জামা কাপড় জমা হয়ে গিয়েছিল, তাই একসাথে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম, আর সেগুলোই আনতে গিয়েছি বাবা। এত কষ্ট করা লাগবে কেন মা? একটা কাজের লোক রেখে দেই, সে সবগুলো কাজ করে দেবে। না না বাবা, লাগবে না। বাসায় শুধুমাত্র আমরা 3 জন মানুষ, অল্প কিছু কাজ আমি নিজেই করে নিতে পারবো, আর কাজের লোক রেখে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মেয়ের এমন হিসাবি মনোভাব দেখে নামজুন সাহেব বেশ খুশি হয়ে গেলেন। মেয়েটি একদম তার মায়ের স্বভাব পেয়েছে।
তার ওয়াইফ লিসা বেশ হিসাবী মহিলা ছিলেন। বলা যায় যে তার স্ত্রীর জন্যই আজ তার এতটা উন্নতি হয়েছে। স্ত্রীর কথা মনে পড়তেই তার চোখে পানি চলে আসলো। তারপর তার চোখের পানি মুছে তেকে বলল, যাও, টেবিলে জিলাপি রাখা আছে, খেয়ে নিও। তার দু মেয়ের জিলাপি অনেক বেশি পছন্দ, তাই মাঝে মধ্যে তিনি গরম গরম জিলাপি নিয়ে আসেন তাদের জন্য। এই জিলাপির কথা শুনেই অনেকটা হ্যাপি হয়ে গেল। তারপর দু বোন খুনসুটি করতে করতে জিলাপিগুলো খেয়ে নেয়। তারপরের দিন তে সকালে নাস্তা তৈরি করতে গিয়ে তের কলেজের জন্য একটু দেরি হয়ে গেল। তে তার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে আর দৌড়চ্ছে। ইস, আজ মনে হয় আমি কোনো বাসও পাবো না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তে দ্রুত পায়ে হেঁটে এসে মেন রোডে দাঁড়ালো। তখন তে ভাগ্যক্রমে একটা বাসও পেয়ে গেল, কিন্তু সেই বাসে উঠে তে দেখতে পেল বাসটিতে একটিও সিট খালি নেই। তখন তে পাশে তাকিয়ে দেখলো একটি সিটে জাঙ্কুক বসে আছে। জাঙ্কুক তেকে দেখতে পেয়ে উঠে পড়ে, তারপর তেকে ইশারা করে তার সিটে বসার জন্য। তেও আর কিছু না বলে সিটে বসে পড়লো। বাস কলেজের সামনে আসতে দুজন নেমে পড়লো। সারা পথ তাদের মধ্যে কোনো কথা হয়নি। তে ক্যাম্পাসে ঢুকে দেখতে পেল তার ফ্রেন্ড জিমিন এবং লিসা দাঁড়িয়ে আছে তার জন্য। কি রে শাকচুন্নি, এত দেরি হলো কেন তোর? হ্যাঁ, আরে জিমিন, তুই ঝগড়া না করে তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে। তারপর তারা তিনজন ক্লাসে যেতে শুরু করে। আজকে তাদের দ্বিতীয় ক্লাসটি ছিল জাঙ্কুকের। জাঙ্কুক বেশ মুড নিয়ে ক্লাসে এন্ট্রি নিল। জাঙ্কুককে দেখার সঙ্গে সঙ্গে ক্লাসের মেয়েরা একটু বেশি এক্সাইটেড হয়ে গেল। সবার নাকি ক্রাশ জাঙ্কুক, হবেই বা না কেন। জাঙ্কুক যে অনেক হ্যান্ডসাম ছিল, অনেকেই জাঙ্কুককে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু জাঙ্কুক এসবে পাত্তা দেয়নি কখনো। তখন জিমিন জাঙ্কুককে দেখে বলল, হাই, এই স্যার এত হ্যান্ডসাম কেন? ইস, জাঙ্কুক স্যার যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো। এই জিমিন, আমার মনে হয় স্যার ম্যারিড, কারণ স্যার কেমন কাউকে পাত্তা দেয় না, দেখিস না সবাইকে কেমন এড়িয়ে চলে। তখন তে লিসাকে বলে, আরে না, জাঙ্কুক স্যার ম্যারিড না। তের কথা শুনে জিমিন আর লিসা অবাক হয়ে বলে, এই তে, তুই কি করে জানলি যে জাঙ্কুক স্যার বিবাহিত না? তে তখন মহা মুশকিলে পড়ে যায়। এখন সে কি বলবে? তে তখন মনে মনে বলে, আইস, এখন আমি কি করব? না, এদেরকে বলা যাবে না যে জাঙ্কুক স্যার আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া, না হলে পরে জাঙ্কুক স্যারকে পটাতে আমার বাসায় প্রতিদিন চলে আসবে এই শাকচুন্নিরা। তে তখন কথা ঘোরানোর জন্য জিমিন আর লিসাকে বলে, আরে না, আমার মনে হলো তাই বললাম আর কি। আর এবার তোমরা সবাই চুপ করো, স্যার এখন অ্যাটেন্ডেন্স নেবে। জাঙ্কুককে দেখে ক্লাসের মেয়েরা অনেক শব্দ করছিল, তাই জাঙ্কুক এবার সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, এভরিওয়ান কিপ সাইলেন্ট, কেউ শব্দ করবে না, আমি এখন সবার অ্যাটেন্ডেন্স নিব। এটা বলে জাঙ্কুক সবার অ্যাটেন্ডেন্স নিতে শুরু করলো। তবে তে নাম ডাকার সময় সে তের দিকে একবার তাকালো, যদিও সেই বিষয়টা তের নজর এড়ায়নি। জাঙ্কুক তারপর তার ক্লাস শেষ করে চলে যায়। জাঙ্কুক তেদের বাসায় এসেছে আজ 1 মাস। এই কয়েকদিনে তের সঙ্গে জিনের অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তে মাঝে মধ্যে জাঙ্কুকের বাসায় যেত জিনের সাথে গল্পগুজব করার জন্য। আজ তে একটা কেক বানায় তার বোনের জন্য, কারণ জাফরিন অনেক বায়না করছিল সে নাকি আজ কেক খাবে। তাই তে তার বোনের জন্য সুন্দর একটা কেক তৈরি করে। তে আর তের বাবা আর জাফরিন বসে কেক খাচ্ছিল। ওয়াও, অনেক ইয়াম্মি হয়েছে আপু। তখন তে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, কেকের কিছু অংশ আমি জিন আন্টিকে দিয়ে আসি, সেদিন উনি আমাদের বাসায় 1 বাটি পায়েস পাঠিয়েছিল। হ্যাঁ আচ্ছা মা, দিয়ে আসো। তারপর তে একটা প্যাকেট বের করে জিনের জন্য কেক নিয়ে যায়। তে জাঙ্কুক আর জিনের ফ্ল্যাটে এসে দরজায় নক করলো। কিছুক্ষণ পর জাঙ্কুক এসে দরজাটা খুলে দিল। আসলে আন্টিকে এই কেকটা দিতে আসছিলাম। আচ্ছা আন্টি কই? ও আচ্ছা, আসলে মা ওনার রুমে আছে। সকাল থেকে নাকি মায়ের অনেক মাথা ব্যথা করছে, তাই উনি শুয়ে আছে। আর আসো, ভেতরে আসো। তারপর তে ভিতরে ঢুকলো। তারপর তে সোজা জিনের রুমে চলে যায়। জিন তেকে দেখতে পেয়ে অনেকটা খুশি হয়ে বলে, আরে তে মা, আয়, তোর কথাই ভাবছিলাম বসে বসে। তোমার কি হয়েছে আন্টি? উনি বললো তোমার নাকি মাথা ব্যথা করছে। আরে তেমন কিছু না, তুই এসেছিস, এখন তোর সঙ্গে গল্প করলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে আমার। তারপর তে আরো কিছুক্ষণ জিনের সঙ্গে বসে গল্প করে চলে যায়। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। জাঙ্কুক রাতে এদের বাসায় এসেছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে। বাসায় জিন একা থাকতে থাকতে তার অনেক কষ্ট হয়ে পড়েছে, তাই তিনি জাঙ্কুকের জন্য পাত্রী খুঁজতে শুরু করেন। জিন মনে মনে তেকে জাঙ্কুকের বউ হিসেবে পছন্দ করে রেখেছিলেন। জিন এই ব্যাপারটা জাঙ্কুকের কাছ থেকে গোপন রাখেন, কারণ বিয়ের বিষয়ে জানতে পারলে জাঙ্কুক না করে দেবে। তাই জিন ঠিক করেছে সে আজ বিকেলে নামজুন সাহেবকে তার প্রস্তাবটা জানাবে। তারপর জিন বিকেল হতে তাদের বাসায় চলে যায়। জাফরিন এসে দরজাটা খুলে দেয়। তারপর জিন ভেতরে ঢুকে দেখতে পায় নামজুন সোফায় বসে বই পড়ছে আর তে রাতের খাবার রান্না করছে কিচেনে। আরে জাঙ্কুকের মাঝে আপনি এ সময়? তারপর জিন সোফায় এসে বসে পড়ে। কিছুক্ষণ পর চুপ দেখে নামজুনকে অনুরোধ করে বলল,
ভাইজান, আমি আপনার কাছে আজ কিছু চাইতে এসেছি। আপনার বড় মেয়ে থেকে আমার জাঙ্কুকের বউ বানাতে চাই। নামজুন সাহেব জিনের কথা শুনে বেশ অবাক হলেন। তারপর কিছু একটা ভেবে জিনকে বললেন, দেখুন আপা, আমি জানি জাঙ্কুক অনেক ভালো একজন ছেলে। জাঙ্কুককেও আমার বেশ পছন্দ, কিন্তু আমি আমার মেয়ের মতামত না নিয়ে আপনাকে কিছু বলতে পারছি না। জি জি, অবশ্যই আপনি তের সঙ্গে কথা বলে আমাকে জানাবেন এ বিষয়ে। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। তের মতো এমন একটা মেয়ে আমার ঘরের বউ হলে আমার অনেক ভালো লাগবে। তারপর জিন বাসায় এসে জাঙ্কুককে এ ব্যাপারে সবকিছু জানায়। জাঙ্কুক তো তার মায়ের কাছ থেকে এসব শুনে বেশ অবাক হলো। সে জানতো তেকে তার মায়ের অনেক বেশি ভালো লাগতো, কিন্তু তাই বলে সুজা বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, ব্যাপারটা তার ঠিক হজম হলো না। তার উপর তে আবার তার স্টুডেন্ট। জাঙ্কুক এবার বেশ রেগে মেগে তার মাকে বলল, মা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এটা কি বলছো মা? হ্যাঁ, কেন, কেমন করেছি আমি জাস্ট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি জাঙ্কুক। মা, তে আমার স্টুডেন্ট, ওরা আমার বয়সের পার্থক্যটা দেখছো তুমি? বিষয়টা একটু মানানসই না মা? শুন জাঙ্কুক, একদম আমাকে মানানসই বুঝাতে আসবি না, বলে দিলাম। আমার আর ঘরে একা থাকতে ভালো লাগে না। তুই দিনে চলে যাস তোর কলেজে। আর তের মতো এমন একটা মেয়ে আজকালকার যুগে মিলবে না আর। কিন্তু মা, আমি আর কোনো কিছু শুনতে চাই না জাঙ্কুক। আমি মরার আগে তোর বিয়েটা দিয়ে যেতে চাই। বাঁচবই বা আর কয়েকদিন। মা, তুমি এসব যাতা কি বলছো? আমি কিন্তু পরে অনেক রেগে যাব। স্যার, বলবো না, আগে তুই বল যে তুই এই বিয়েতে রাজি। জাঙ্কুক আর কি বলবে। জিন জাঙ্কুককে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করিয়ে নেয়, কারণ তার মা তার বাবাকে হারিয়ে অনেক কষ্টে নরমাল হয়েছে। এখন আর সে তার মাকে হার্ট করতে চায় না। অন্যদিকে নামজুন সোফায় বসেছিল। তখন তে তার বাবার জন্য চা নিয়ে আসে। তখন নামজুন নিজের মেয়েকে নিজের কাছে বসিয়ে বললেন, তে মা, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা তোমার জন্যই ভালো হবে। তে তার বাবার কথা শুনে অনেক অবাক হয়ে বলে, কি সিদ্ধান্ত বাবা? আজকে তোমার জিন আন্টি এসেছিল তোমার আর জাঙ্কুকের বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি এই বিয়েতে রাজি মা? আর তোমার কি কেউ পছন্দের মানুষ আছে? থাকলে তুমি আমায় বলতে পারো। না না বাবা, আমার এমন কেউ নেই। আর তোমার সিদ্ধান্তের উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি যা ভালো মনে করো তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। মেয়ের এমন উত্তর শুনে নামজুন বেশ খুশি হয়ে গেল। আর জাঙ্কুকের ওপর তের আগে থেকেই ফিদা হয়ে আছে। আর জাঙ্কুকের সঙ্গে তার বিয়ে হলে তেকে তার বাবা আর বোনকে ছেড়ে দূরে যেতে হবে না। যে কোনো সময় তে তার বাবা আর বোনের কাছে আসতে পারবে। তে রাজি হয়েছে। এটা নামজুন সঙ্গে সঙ্গে জিনকে ফোন করে জানিয়ে দেয়। তারপর জিন জাঙ্কুককে এই বিষয়ে জানালো তে এই বিয়েতে রাজি হয়েছে। এটা শুনে জাঙ্কুক বেশ অবাক হলো, কিন্তু তেমন একটা ঘাটলো না। মায়ের খুশির জন্য সে এই বিয়েতে রাজি হয়ে গেল। তারপরের দিন জিন তেকে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেয়। তারপর বিয়ের দিকটা ফিক্সড করে নিল। আজ তে আর জাঙ্কুকের বিয়ে। তাদের বিয়ের সব আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। নামজুন তার সর্বোচ্চ দিয়ে অতিথি আপ্যায়ন করছে। তেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অন্যদিকে লিসা আর জিমিন তের ওপর অনেক রেগে আছে, কারণ তারা মনে করে হয়তো তে জাঙ্কুকের সঙ্গে সম্পর্ক ছিল, তাই তারা এখন বিয়ে করছে আর সেটা তাদের জানায়নি। লিসা, জিমিন, প্লিজ তোরা একটু শান্ত হ। তোরা প্লিজ আমার পুরো কথাটা শোন একবার। তে, তুই একদম চুপ কর। জাঙ্কুক স্যার যে তোদের বাসায় ভাড়াটিয়া, সেটা তুই আমাদের বলেছিলি। আর এখন তুই স্যারকে বিয়ে করিয়ে নিচ্ছিস, আর সেটা তুই আমাদেরকে বিয়ের আগের দিন জানালি। তে, তুই যদি আমাদের ফ্রেন্ড মনে করতি তাহলে আমাদের সবকিছু জানাতি। প্লিজ তোরা একটু শান্ত হ। আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। হঠাৎ বাবা সেদিন বলল জিন আন্টি নাকি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আর বাবার খুশির জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। আর আমার কোনো সম্পর্ক ছিল না জাঙ্কুক স্যারের সঙ্গে। তারপর তে লিসা আর জিমিনকে অনেক বুঝিয়ে মানিয়ে নেয়। তারাও আর তের উপর রেগে থাকতে পারে না। ইভেন তারাও অনেক হ্যাপি ছিল যে জাঙ্কুকের সঙ্গে তে বিয়ে হচ্ছে। এরপর তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। আসরে নামাজ পড়ে তেকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, যদিও সেটা ছিল নিচতলা থেকে 4 তলা পর্যন্ত। এই হচ্ছে তার শ্বশুর বাড়ির দূরত্ব। সব নিয়ম কানুন মেনে জিন তেকে বসিয়ে দিয়ে গেল জাঙ্কুকের রুমে। তেকে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে ঢুকলো। তে সাথে সাথে উঠে জাঙ্কুককে সালাম করে নেয়। জাঙ্কুক লক্ষ্য করলো তে ঘামছে। তোমার কি বেশি গরম লাগছে তে? যাও গিয়ে চেঞ্জ করে নাও। আসলে তে বয়ে কাঁপছিল, কারণ তার বজ্জাত 2টা ফ্রেন্ড বাসর ঘর সম্পর্কে তাকে নানা কিছু বলেছে, আর সেগুলো শুনে তে বয়ে কাঁপছে। তে অনেক ভয় পাচ্ছে, না জানি জাঙ্কুক আজ তার সঙ্গে কি করে। তারপর তে তার মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর জাঙ্কুক তার শেরওয়ানিটা চেঞ্জ করে একটা টি-শার্ট পরে নেয়। তারপর তে একটা সিম্পল কালো রঙের 3 পিস পরে নেয়। তেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। জাঙ্কুক তের দিকে একদিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে নিজের দিকে এভাবে তাকাতে দেখে তে বেশ লজ্জা পেল। এবার তে একটা কাশি দিয়ে জাঙ্কুককে বলল, আপনার কি এবার আমার দেখা শেষ হয়েছে মিস্টার? জাঙ্কুক তের কথা বেশ লজ্জা পেল, কারণ সে এতক্ষণ তের দিকে হামলার মতো তাকিয়েছিল।
না মানে কিছু না, আসলে হয়েছে কি, জাঙ্কুককে এমন তুতলাতে দেখে তে বলল, এত লজ্জা পেতে হবে না, নিজের বইয়ের দিকেই তো তাকিয়েছিলেন, এখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, আসো এখানে বসো। তারপর তে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে জাঙ্কুকের পাশে বসলো। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি একটা সত্য কথা বলুন তো, আপনি কি ওই দিন ছাদে আমার সত্যি চিনতে পারেননি? আসলে ওই দিন আমি তোমাকে চিনতে পেরেছিলাম, কিন্তু ইচ্ছে করে না চেনার বান করেছিলাম। আমার কাছে না ওই দিন ওই বিষয়টা কেমন জানি লেগেছিল তাই। তার মানে আপনি কলেজে যেরকম রাগে রাগে ভাব দেখান, আপনি কিন্তু নর্মাল লাইফে মোটেও সেরকম নয়। অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম নয়, আসলে আমি সবসময় আমার পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ আলাদা রাখার চেষ্টা করি। বুঝতে পেরেছি আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে অনেক সচেতন, কিন্তু আমাকে বিয়ে করে তো আপনার সেটা শো হয়ে গেল। মানেটা হলো এই যে আপনি যে আপনার স্টুডেন্ট মানে আমাকে বিয়ে করেছেন, তার জন্য তো আপনার পার্সোনাল লাইফ মিক্সড হয়ে গেল। আজকে আমার ফ্রেন্ডরা আমাকে দেখে বেশ কানাঘুষা করছিল, ওরা আরো বেশ অবাক হয়েছে যখন শুনেছে উনি আমাদের বাসায় ভাড়াটিয়া। ওরা আমার সম্পর্কে উল্টাপাল্টা ভাবছে। একটা কথা সবসময় মনে রাখবে, সবসময় মানুষের কথা কান না দিতে, দেখবে পরে তারা নিজেরা নিজের ভুলটা বুঝতে পারবে। জি বুঝতে পেরেছি। তখন হঠাৎ তে তার বোনের জাফরিনের কথা মনে পড়ে গেল। তে ভাবছে জাফরিন হয়তো আজ একা ঘুমাবে। তেকে এমন চিন্তিত দেখে জাঙ্কুক বলল, কি এমন ভাবছো তে? তুমি কি কোনো কারণে চিন্তিত? আমায় বলতে পারো। না মানে সবসময় আমার সঙ্গে আমার ছোট বোন জাফরিন ঘুমোতো, আজকে হয়তো ও একা ঘুমোচ্ছে, তাই ওর জন্য বেশ চিন্তা হচ্ছে আমার। আরে এই ব্যাপার, তাহলে চলো জাফরিনকে আমরা দেখে আসি। এখন যাব? এখন এত রাতে এভাবে আমাদের বাসায় গেলে সবাই কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না, কারণ সবাই এখন ঘুমোচ্ছে। চলুন। তারপর তে আর জাঙ্কুক মাঝরাতে বের হয়ে পড়ে জাফরিনকে দেখার জন্য। তের কাছে বাসার এক্সট্রা চাবি ছিল, তাই তারা আর কাউকে ডাকাডাকি না করে চুপচাপ বাসায় ঢুকে পড়লো। তারপর তে সোজা তার বোন জাফরিনের রুমে গেল। তে গিয়ে দেখতে পেল জাফরিন বেবুর ঘুমে ঘুমোচ্ছে। এবার চলুন চলে যাই, এবার একটু শান্তি লাগছে আমার। তে তোমার রুমটা একটু আমায় দেখাবে? ঠিক আছে আসুন। তারপর তে জাঙ্কুককে নিয়ে তার রুমে যায়। তের রুমের দেয়ালে অসংখ্য সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো ছিল। জাঙ্কুক ঘুরে ঘুরে তের পেন্টিং গুলা দেখছে। জাঙ্কুক বেশ অবাক হয়ে তেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তে এই পেন্টিং গুলা কই থেকে কিনেছো তুমি? অনেক সুন্দর তো এই পেন্টিং গুলা, আমিও আমার রুমের জন্য এরকম পেন্টিং কিনবো। জাঙ্কুকের কথা শুনে তে মৃদু হেসে উত্তর দিল, আসলে এই পেন্টিং গুলা না, আমি নিজে আর্ট করেছি। তে নিজে এই পেন্টিং গুলো আর্ট করেছে শুনে জাঙ্কুক আরো বেশ অবাক হলো। তারপর তেকে বলল, তে তুমি পেন্টিং ও আর্ট করতে জানো? হ্যাঁ আমি ছোটবেলা থেকে অনেক ভালো পেন্টিং করতে জানি। আসলে আমার মা অনেক ভালো পেন্টিং আর্ট করতে পারতো। আসলে আমি আমার মায়ের কাছ থেকে পেন্টিং আর্ট করা শিখেছি। সত্যিতে তুমি অনেক গুণবতী প্লাস রূপবতী, এজন্যই মা তোমাকে এতটা পছন্দ করে। জাঙ্কুকের মুখে নিজের তারিফ শুনে তে বেশ লজ্জা পেল। তারপর আর কিছু না বলে রুম থেকে তারা দুজন বের হয়ে যায়। তের ফ্ল্যাটের সামনে আসতে জাঙ্কুক হঠাৎ কি মনে করে থেমে গেল। তারপর তেকে বলল, তে চা খাবে? জাঙ্কুকের এমন কথা শুনে তে বেশ অবাক হলো। এখন কেন তে, তোমার কি চা ভালো লাগে না? আরে না, চা তো আমার অনেক বেশি প্রিয়, কিন্তু এখন এত রাতে আমাদের যাওয়া কি উচিত হবে? আরে তে কিছুই হবে না, এই শীতের রাতে এক কাপ চা হলে বেশ ভালো হয়। আর সামনের গলির অপরাজিত ক্যাফেটা সব সময় খোলা থাকে, চলো আমরা বরং সেটাতে যাই। তারপর তারা দুজন শীতের রাতে গল্প করে হেঁটে গেল সেই অপরাজিতা ক্যাফেতে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে দু কাপ চা অর্ডার করলো, এর সাথে গরম গরম এক প্লেট সমোসা। তে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, সত্যি বলতে আপনি না আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছেন। আহা, কিরকম স্বপ্নতে? এই যে শীতের রাতে এসে এমন চা খাওয়া। জানেন আপনি, আমি কখনোই এমন একা মাঝরাতে বের হইনি, আজকে আপনার সঙ্গে ফার্স্ট টাইম বের হলাম। জাঙ্কুক তের কথা শুনে বেশ অবাক হলো। সে এটাও বুঝতে পারলো যে তে কতটা সিম্পল একটা মেয়ে, যে কিনা রাতে চা খেয়ে খুশি হয়ে ভাবছে যে এটা একটা তার স্বপ্ন পূরণ হয়েছে। তেও ভাবছে জাঙ্কুক অনেকটা সিম্পল তার মতো, কিন্তু সেটা তার পার্সোনাল লাইফে। তারপর তারা আরো বেশ গল্প করে তাদের ফ্ল্যাটে চলে যায়। এরপরের দিন বেশ সকালবেলা তে উঠে দেখতে পেল জিন কিচেনে রান্না করছে। তারপর তে তাড়াতাড়ি করে জিনের কাছে গিয়ে বলে, মা আমাকে একটু কাজ দিন। না না মা, তোমার কাজ করা লাগবে না। মা আপনি দিন তো আমায়, এতদিন তো অনেক কাজ করেছেন,
এখন থেকে আমি সব কাজ করব। কাজ করার আরো অনেক সময় আছে মা। এখন তুমি বরং তোমার পড়াশোনায় মনোযোগ দাও। রেজাল্ট আরেকটু ভালো করতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল তোর সঙ্গে জাফরিনের ব্যাপারে। জি মা, বলুন। দেখ মা, জাফরিন তো অনেক ছোট, আর নামজন সাহেবেরও অনেক বয়স হয়েছে। তাই তুমি যদি চাও ওকে আমাদের বাসায় আনতে পারো। আমাদের বাসায় 2টা বেডরুম তো এভাবে খালি পড়ে আছে। জেনের কথা শুনতে অনেকটা খুশি হয়ে যায়। তারপর কান্না করে তাকে জড়িয়ে ধরে বলে, মা আপনি সত্যি বলছেন? আমি জাফরিনকে এখানে নিয়ে আসতে পারবো? আরে বোকা মেয়ে, এভাবে কান্না করছিস কেন? জাফরিনের মতো এমন একটা মেয়েকে কেউ কি দূরে রাখতে পারে? জাফরিন আর তুই তো আমার মেয়েরই মতো। এতক্ষণ তুই কাজ করতে চেয়েছিলি তাই না? এই নে, এই চাটা জাঙ্কুককে দিয়ে আয় তো। ঠিক আছে মা। তারপর তে চা নিয়ে রুমে গেল আর দেখতে পেল জাঙ্কুক বেডে বসে তার কাজ করছে। তখন তে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, আচ্ছা আপনি কি আগে থেকে জাফরিনের ব্যাপারটা ভেবে রেখেছিলেন? জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি আপনার মতো মানুষ হয় না। আমি সবসময় অনেক ভয় পেতাম যে আমার বিয়ে হয়ে গেলে জাফরিনের কি হবে আর বাবার কি হবে। সত্যি আমি অনেক ভাগ্যবান যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছি এবং মায়ের মতো এমন একজন শাশুড়ি পেয়েছি। তের কথা শুনে জাঙ্কুক একটা মুচকি হাসি দিল। তারপর তের দিকে তাকিয়ে নরম সুরে বলল, তে একটা সত্যি কথা বলবো? বলুন না। সেদিন না তোমার ছাদে দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। জাঙ্কুকের এমন কথা শুনে তেও লজ্জায় লাল হয়ে যায়। তারপর তেও ধীরে ধীরে বলল, আর আমিও আপনাকে কলেজে ফার্স্ট টাইম দেখাতেই ক্রাশ পেয়েছিলাম। তাহলে বলনি কেন তে? আমি আপনাকে বলতাম আর আপনি আমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দিতেন, তাই না? বাট এখন তো বলতে পারো। প্রমিস করছি প্রিন্সিপালের কাছে তোমার নামে কোনো অভিযোগ করব না। না, বলতে পারবো না, আমার লজ্জা করে। আপনি না হয় আগে বলুন। আচ্ছা, আমি প্রথমে বলছি। তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তে। আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার মাস্টার মশাই। আজ তে, আমি কলেজে তোমার মাস্টার মশাই আর বাড়িতে তোমার হাজবেন্ড। তারপর জাঙ্কুক একটানে তেকে নিজের কাছে নিয়ে আসে। তারপর তে ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়।